স্বৈরাচারী শাসকের পতন, দেশ জুড়ে উল্লাস, প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে মালামাল লুট। ভিন্ন তারিখ, ভিন্ন দেশ, কেবল প্রেক্ষাপট এক। 5 আগস্ট থেকে 8 ডিসেম্বর দামেস্কো যেন রূপ নেয় ঢাকায়। আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশ হয়ে যাবে সিরিয়া। বিগত সরকারের আমলে এমন অনেক কথা শোনা গেলেও বদলে গেছে প্রেক্ষাপট। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে চালানো সামরিক অভিযানের মুখে সিরিয়ার আসাদ পরিবারের কয়েক দশকের নৃশংস শাসনের অবসানের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে কি হতে চলেছে সিরিয়ার ভবিষ্যৎ? দর্শক, জাগো বিশ্লেষণে আজকে খুঁজবো এইসব প্রশ্নের উত্তর। সাথে আছি আমি তাসলিমা তিথি। সরকার বিরোধী বিদ্রোহীদের আক্রমণের মুখে 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশ জুড়ে উল্লাসে মেতে ওঠে লাখ লাখ মানুষ। কেউ কেউ দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। বাশার আল আসাদের ক্ষমতায় থাকার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল রাশিয়া এবং ইরান। কিন্তু শেষ মুহূর্তে রাশিয়া এবং ইরান কোনো কাজেই আসেনি বাশার আল আসাদের। রাশিয়া মূলত ইউক্রেন ইস্যু নিয়ে এবং ইরান ছিল ইসরায়েলের তাণ্ডবে ব্যস্ত। তাই সিরিয়া বা বাশার আল আসাদ রাশিয়া এবং ইরানের তেমন মনোযোগের কেন্দ্র ছিল না। দীর্ঘ 29 বছর বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়া শাসন করেন। মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিরোধীদের দমন, বাক স্বাধীনতা দমন এবং সামরিক বাহিনীর মাধ্যমে সিরিয়ানদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো তার শাসনামলে। 2000 সালে বাবার মৃত্যুর পর প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। তবে সরকার বদলালেও বদলায়নি সিরিয়ানদের ভাগ্য। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাশার আল আসাদও তার বাবার মতো কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। বিরোধীদের প্রতি দমন পীড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাশার আল আসাদের শাসন আমলে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল দারারা শহরের একটি ছোট্ট ঘটনার মধ্য দিয়ে। সেখানে কিছু শিক্ষার্থী দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখার পর পুলিশ তাদের গ্রেফতার করে নির্যাতন করে। এতে সিরিয়ানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষোভের সৃষ্টি হয়। প্রথম দিকে এই বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের উপর গুলি চালালে বহু মানুষ নিহত হয় এবং আন্দোলন আরও ভয়াবহ হয়ে ওঠে। গৃহযুদ্ধে সিরিয়ার একাধিক জাতিগোষ্ঠী গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক এবং একাধিক ইসলামপন্থী দল অংশ নেয়। আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণে এই সংঘাত আরও জটিল হয়ে ওঠে। ইরান এবং রাশিয়া বাশার আল আসাদের পক্ষে সমর্থন জানালে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। এই সংঘাতের ফলে প্রায় 5 লক্ষাধিক মানুষ নিহত হয় এবং প্রায় 1 কোটিরও বেশি সিরিয়ান দেশ ছাড়তে বাধ্য হয়। বাশার আল আসাদের পতনে অন্যতম ভূমিকা ছিল হায়াত তাহরির আল শাম নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির। তার নেতৃত্বে বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং আসাদ সরকার এর সামরিক অবস্থানগুলোতে আক্রমণ চালাতে থাকে। শেষ পর্যন্ত জোলানির নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং দামেস্কের মতো শহর দখল করতে সক্ষম হয়। সিরিয়ার গৃহযুদ্ধের পটভূমিতে বিদ্রোহীরা এমন এক সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছিল যার ফলে মাত্র 12 দিনের মধ্যে গত 8 ডিসেম্বর আসাদ সরকারের পতন ঘটে। এখন অনেকের মনে প্রশ্ন, বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে? বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে সিরিয়ার ভবিষ্যৎ অনুমান করা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে সংবাদ মাধ্যম বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন বিশ্লেষক দেশটির ভবিষ্যতের 3টি দৃশ্যপট তুলে ধরেছেন। তারা বলছেন, আসাদ সরকারের পতনের পর সবচেয়ে ভালো যে বিষয়টি ঘটতে পারে তা হলো দায়িত্বশীলভাবে দেশ শাসনের জন্য এইচটিএস অন্য বেসামরিক রাজনৈতিক গোষ্ঠীগুলোকে তাদের সঙ্গে কাজ করতে দেবে। সেক্ষেত্রে প্রতিশোধ এবং লুটতরাজের চক্রে পড়ে প্রতিবেশী দেশগুলো যে নতুন সংঘাতের দিকে এগিয়ে গিয়েছিল তা এড়িয়ে যুদ্ধ পরবর্তী সময়ে তারা জাতীয় মীমাংসার পথ তৈরি করতে পারে।
এখন পর্যন্ত জোলানি সিরিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্মানের আহ্বান জানিয়েছেন। তবে সিরিয়ার অনেকগুলো গোষ্ঠীর ভিন্ন ভিন্ন এজেন্ডা রয়েছে। এছাড়াও আসাদ শাসনের মতো করেই স্বৈরাচারী উপায়ে এইচটিএসও ক্ষমতাকে একীভূত করবে এমন আশঙ্কাও আছে। জোলানি ইতোমধ্যে ইদলিবে তার শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে, যা একসময় উত্তর পশ্চিম সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী ঘাঁটি এবং অন্যান্য সিরিয়ান প্রদেশ থেকে বাস্তুচ্যুত প্রায় 40 লাখ মানুষের আবাসস্থল ছিল। তবে এসব পরিস্থিতির বিপরীতে গিয়ে সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা হলো আরব বসন্তের পর অন্য দেশগুলোর মতোই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়া। কোনো বিকল্প ছাড়াই লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি এবং ইরাকে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে অপসারণের পর বিদেশি হস্তক্ষেপ দুটি দেশেই বিপর্যয়কর পরিস্থিতির কারণ হয়েছিল। সমালোচকদের মতে স্বৈরাচারী শাসকদের পতনের ফলে তৈরি হওয়া শূন্যতা পূরণ হয়েছিল লুটপাট, প্রতিশোধ, ক্ষমতার দখল এবং গৃহযুদ্ধের মাধ্যমে। এমন প্রেক্ষাপটে সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা দেশটিকে ব্যাপক সহিংসতার দিকে নিয়ে যেতে পারে, যা কেবল সিরিয়া নয়, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই তিনটি সম্ভাব্য পরিণতি বিদেশি শক্তির কার্যক্রমের উপরও নির্ভর করবে। সব মিলিয়ে বলা যায় সিরিয়ার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।